প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লৌহ যুগের কথা অধ্যায়টি পড়ব। দেখো, প্রথমেই বলছে লৌহ যুগ। আমাদের চারিদিকে আজ নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দেখতে পাই। এগুলোর বেশিরভাগই লোহা দিয়ে তৈরি। যেমন রান্নার হাতা, খুন্তি, কড়াই, সাঁড়াশি, জানলার গ্রিল, দরজা, ছিটকেনি, পাইপ, টিউবওয়েল, বালতি, সাইকেল, স্কুটার, রেল ইঞ্জিন প্রভৃতি। এমনকি ব্লেড, ইঞ্জেকশনের সুচ, স্টেনলেস স্টিলের বাসনপত্র সব কিছুই কিন্তু লোহা দিয়ে তৈরি। তাই এই যুগটাকে বলা হচ্ছে লৌহ যুগ। অর্থাৎ এখনকার বর্তমান সমাজে আমরা যা কিছুই দেখতে পাই তার প্রত্যেকটির মধ্যে কোথাও না কোথাও লোহা থাকে। তাই এই যুগটাকে আমরা বলছি লৌহ যুগ বা লোহার যুগ। তারপরে বলছে লোহা আবিষ্কার। ঐতিহাসিকদের অনুমান আজ থেকে প্রায় 4000 বছর আগে আর্মেনিয়ার পাহাড়ি অঞ্চলের মানুষেরা লোহা আবিষ্কার করেছিল। তবে লোহার তৈরি জিনিসপত্র প্রথম তৈরি ও ব্যবহার করতে শুরু করে মিশর ও মেসোপটেমিয়া অঞ্চলের মানুষেরা। অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগে আর্মেনিয়ার পাহাড়ি অঞ্চলের মানুষেরা লোহা আবিষ্কার করেছিল। কিন্তু লোহার তৈরি জিনিসপত্র প্রথম তৈরি এবং ব্যবহার করতে শুরু করেছিল কারা? মিশর এবং মেসোপটেমিয়া অঞ্চলের মানুষেরা। আকাশ থেকে মাঝে মাঝে যে উল্কা খসে পড়ে তার থেকেই মানুষ প্রথম লোহা আবিষ্কার করেছিল। অর্থাৎ মানুষ প্রথম কি থেকে লোহা আবিষ্কার করেছিল প্রশ্ন থাকলে উত্তর হবে উল্কা থেকে। ব্রোঞ্জ আবিষ্কারের প্রায় 2000 বছর পর লোহা আবিষ্কার হয়েছিল। আনুমানিক 3200 বছর আগে তুরস্কের অ্যানাটোলিয়ার মানুষ লোহার আকরিককে গলিয়ে লোহা তৈরি করে। ঐতিহাসিকেরা এই যুগটাকে লৌহ যুগ বলে আখ্যা দেন। এর পরের পয়েন্টে আছে, দেখো, লোহা আবিষ্কারের সুবিধা বা সুফল। অর্থাৎ এই যে লোহা আবিষ্কার হলো তার ফলে আমাদের কি কি সুবিধা হলো, আমরা এর থেকে কি কি পেলাম বা আমাদের কি লাভ হলো। বলছে লোহা আবিষ্কার মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ কৃষি উৎপাদনের অগ্রগতি এই লোহা আবিষ্কারের সঙ্গের ফলেই সম্ভব হয়েছিল। অর্থাৎ এই যে কৃষি উৎপাদন তার যে অগ্রগতি অর্থাৎ বিকাশ সেটা এই লোহা আবিষ্কারের ফলেই হয়েছিল। কারিগররা লোহাকে আগুনে গলানোর পর তা পিটিয়ে নানা দরকারি জিনিস তৈরি করা শুরু করেছিল। এর ফলে কি কি তৈরি হয়েছিল? এর ফলে তৈরি হয়েছিল লোহার দা, কোদাল, কাস্তে ইত্যাদি। এমনকি কাঠের লাঙলে লোহার ফলা লাগাবার ফলে মানুষ অনেক কম সময়ে বেশি জমি চাষের উপযোগী করতে পেরেছিল। এর ফলে চাষের উন্নতি হয়েছিল দ্রুত। ধান, গম, যব প্রভৃতি শস্য, নানা ধরনের ফল আগের চেয়ে বেশি উৎপাদন হতে লাগলো। মানুষ বুঝলো শস্য উৎপাদন করে তা মজুত করতে পারলে সারা বছর খাদ্যের কোনো চিন্তা থাকবে না। আবার জমানো শস্যের বিনিময়ে অন্যান্য দরকারি জিনিসও পাওয়া যেতে পারে। অর্থাৎ শস্য উৎপাদন নানা রকমভাবে মানুষকে সাহায্য করেছিল। অর্থাৎ বেশি পরিমাণে যদি শস্য উৎপাদন করা যায় তাহলে সারা বছর খাবারের চিন্তা থাকবে না। আবার অনেক সময় শস্যের বিনিময়ে আরও প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ কিনতে পারবে। তাই চাষবাসের প্রতি মানুষের ঝোঁক বাড়ল। এরপর মানুষ নিত্য নতুন জমিতে চাষাবাদ শুরু করলো। বেশি জমি চাষ করার জন্য দরকার হলো বেশি করে গরু, মোষ এবং চাষের যন্ত্রপাতির। এছাড়াও লোকবল বেশি প্রয়োজন হলো। খামার, গরু, মোষ, ফসল প্রভৃতি সংরক্ষণের জন্য খামারের সৃষ্টি হয়েছিল। জমি চাষ করার কাজে এক ধরনের মানুষকে কাজে লাগানো হতো। এদেরকে বলা হতো ভূমিদাস বা দাস। দাসরা গরু মোষদের সঙ্গে একই ঘরে থাকতে বাধ্য হতেন। দাসরা জমি দেখাশোনা করতেন এবং চাষ করতেন। এর সাথে সাথে মনিবের গরু, মোষ, যন্ত্রপাতি সব কিছু শুনেই তাদেরকে রাখতে হতো। কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও উৎপন্ন ফসলের ওপর তাদের কোনো অধিকার থাকতো না। এরা শুধু পরিশ্রমের বিনিময়ে সামান্য কিছু খাবার পেত। অর্থাৎ দাসদের অবস্থা ছিল অত্যন্ত খারাপ, কারণ দাসদের সমস্ত কিছুটাই প্রায় করতে হতো। জমিতে ফসল লাগানো থেকে ফসল উৎপাদন, মালিকের গরু মোষ দেখাশোনা করা, সেগুলোকে বাঁচিয়ে রাখা, খাদ্য শস্য সমস্ত কিছু দেখভাল সমস্তটাই দাসদের করতে হতো। কিন্তু দাসরা সেই যে পরিশ্রম করতো তার বিনিময়ে যেটা পেত সেটা হলো সামান্য খাবার। অর্থাৎ দাসদের অবস্থা ছিল খুবই খারাপ। এর পরের পয়েন্টে দেখো, ভূমিদাস। যে সমস্ত জমির মালিকের বেশি জমি থাকতো তারা কিছু কিছু জমি নিজের গোষ্ঠীর ভূমিহীন কিছু লোককে নানা শর্তে কাজ করতে দিত। এদের কাছ থেকে ফসলের ভাগ নেওয়া ছাড়া জমির মালিকেরা তাদেরকে দিয়ে তাদের নানা কাজে ব্যবহার করত। কাজ না করতে চাইলে তাদের ওপর অত্যাচার করা হতো। এদেরকে বলা হয় ভূমিদাস। জমির মালিকেরা যে কোনো সময় এদের হাত থেকে জমি কেড়ে নিতে পারত। অর্থাৎ ভূমিদাসদের হাত থেকে জমির মালিকেরা যে কোনো সময় জমি কেড়ে নিত। এরপরে দেখো পয়েন্টে আছে ভূমিদাস প্রথার অবলুপ্তি, অর্থাৎ ভূমিদাস প্রথার শেষ।
বলছে এখনও অনেক দেশে কিছু কিছু মানুষ এই ভূমিদাস অবস্থাতেই আছেন। তবে ভূমিদাস প্রথার এই করুণ অবস্থা পরিবর্তনের জন্য আজকের দিনে শুভবুদ্ধি এবং সংস্কৃত সম্পন্ন মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় আগামী দিনে এই ভূমিদাস প্রথার অবলুপ্তি ঘটবে এবং নিপীড়িত নির্যাতিত মানুষেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। অর্থাৎ বর্তমানেও এখনও পৃথিবীর অনেক দেশেই এই ভূমিদাস প্রথাটা চলছে, কিন্তু সেই সব দেশের কিছু শুভবুদ্ধি সম্পন্ন অর্থাৎ ভালো মানুষ তারা এই ভূমিদাস প্রথার অবলুপ্তি বা শেষ ঘটানোর জন্য প্রয়াস চালাচ্ছেন, এবং আমরা আশা রাখতে পারি যে ভবিষ্যতে এই ভূমিদাস প্রথার অবলুপ্তি ঘটবে এবং এই নিপীড়িত নির্যাতিত গরিব মানুষেরা তাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবে। অর্থাৎ আজকে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি পড়িয়ে দিলাম, পরদিন আমি তোমাদের অনুশীলনীগুলো পড়িয়ে দেবো। তোমরা মোটামুটি এটা একবার রিডিং পড়ে নেবে এবং পয়েন্টগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে।